হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনে থমকালো অয়ন। কেউ ওর নাম ধরে ডাকছে না। আজ বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে অয়নের। এই ছোট মফস্বল শহরটার শেষ প্রান্তে বাড়ি তার। বাড়ির কাছেই বনবিতান। শর্টকাট হবে বলে আজ বনবিতানের ভেতর দিয়েই যাচ্ছে সে। চারপাশটা গাছপালায় ভর্তি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কোনো বাড়িঘর নেই। বাইরে রাস্তাঘাটও শুনশান। সাইকেলটা দাঁড় করালো অয়ন। কান খাড়া করে শুনল। হ্যাঁ, ঠিকই তো। কেমন ফ্যাঁস ফ্যাঁসে গলায় ওর নাম ধরে কে যেন ডাকছে। কিন্তু এখানে এত রাতে ওর নাম ধরে কে ডাকবে? কে কে ডাকছো? অয়ন নিজের ডান পাশে তাকায়। বনবিতানে সারা রাত হালকা আলো জ্বলে, কিন্তু এই দিকটায় কোনো আলো নেই। আর এখানে গাছপালার ঘনত্বটাও বেশি। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সাইকেলটা দাঁড় করিয়ে সে ওদিকটায় এগোয়। নিশ্চয়ই পরিচিত কেউ মশকরা করছে ওর সঙ্গে। কিছুটা এগিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো উত্তর পেল না অয়ন। ফেরার জন্য পেছন ঘোরার সঙ্গে সঙ্গেই একটা খসখস শব্দ এলো তার কানে। ঘুরে দাঁড়িয়ে শব্দের উৎস লক্ষ্য করে মোবাইলের আলোটা তাক করল সে। আর তারপরেই ভয়ে বিস্ময়ে হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এলো তার। চোখের সামনে যে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে, সেটা যতক্ষণে বুঝতে পারে অয়ন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটা হিংস্র চিৎকার আর অয়নের আর্তনাদে খান খান হয়ে যায় রাতের নিস্তব্ধ পরিবেশ। রামায়ণের জটায়ু থেকে বিদেশি পুরাণের ড্রাগন, পুরাণ আর পৌরাণিক জীবদের নিয়ে আমাদের কৌতূহল ছিল, আছে আর থাকবেও। তাই আজকের দিনে আপনাদের জন্য রইল একটা দুর্দান্ত মাইথোলজিক্যাল থ্রিলার। নমস্কার, টিম মরিচিকা আজ আপনাদের জন্য নিয়ে এসেছে লেখিকা অংশুলা ব্যানার্জির লেখা কাহিনী। তার লেখা এর আগেও আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। ডিসক্রিপশন বক্সে রইল সেই গল্পের লিঙ্ক। ও হ্যাঁ, পরের গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইবটা করে রাখুন। শুরু করছি অংশুলা ব্যানার্জির কাহিনী ক্রোকটটা। ধুস, আমি বারণ করলাম তোদের, বললাম এখানে এসে লাভ হবে না, কেউ শুনলি না আমার কথা। এখন বেকার এখানে বসে বসে কি করব? আরে ভাই, গ্যাস থাক, আমি যখন বলেছি ম্যানেজ করবই। বনবিতানের কাছের হোটেলটায় এসে উঠেছে 5 বন্ধু: অঙ্কিতা, জয়, দেবলীনা, তিয়াশা আর সুমন। অ্যাডভেঞ্চারের শখে বাড়িতে মিথ্যে বলে এখানে এসেছে ওরা। গত প্রায় মাস 4 ধরে বন্ধ রয়েছে বনবিতানের সবচেয়ে বড় আকর্ষণ, জাঙ্গল নাইটস, অর্থাৎ রাতে জঙ্গলের ভেতর টেন্টে থাকা। কিন্তু নিষিদ্ধ জিনিসের আনন্দই যে সবসময় বেশি, তাই সব রকম খোঁজ খবর নিয়ে ওরা চলে এসেছে এখানে। কিন্তু হোটেল থেকে বেরিয়ে এখন কিভাবে জঙ্গলে ঢুকবে সেটা নিয়েই চিন্তা। এই দেখ, ব্যবস্থা হয়ে গেছে। দরজায় টোকা মারার শব্দ পেয়ে কথাটা বলে দৌড়ে গিয়ে দরজাটা খোলে সুমন। ঘরে এসে ঢুকে হোটেলের কর্মচারী কানাইলাল। ব্যবস্থা হলো কাকা? ব্যবস্থা তো হয়ে গেছে বাবা, কিন্তু ওখানে যাওয়া ঠিক হবে নি গো। আরে তুমি চিন্তা করো না তো, আমরা হেব্বি সাবধানে থাকবো। গ্যাস বেশ, তবে তৈরি থেকো কখন, ঠিক সময় আমি ডেকে নিয়ে যাব। চার মাস পর আজ বাইরের মানুষের পা পড়ল এই বনবিতানে।
হোটেলের কর্মচারী কানাইলালকে রাজি করাতে বেশ কিছু টাকা খসাতে হয়েছে ওদের। এই হোটেলটার রিসেপশন ছাড়া আর কোথাও সিসিটিভি নেই। কানাইলালের সাহায্যে রাত 11টা নাগাদ হোটেলের পেছন দিকের একটা রাস্তা দিয়ে এখানে এসে পৌঁছেছে ওরা। ওদের জন্য দুটো টেন্টের ব্যবস্থাও করে রেখেছে কানাইলাল। কথা হয়েছে ভোর হওয়ার আগেই সে আবার ওদের ফিরিয়ে নিয়ে যাবে একইভাবে। কানাই কাকা কিন্তু বেস্ট, হ্যাঁ, কি দারুণ ম্যানেজ করে দিল সবটা। আচ্ছা, আর আমি তো কিছুই করি। চল রে, এবার ঘুমাতে যাই। হ্যাঁ হ্যাঁ চল। রাত প্রায় 1টা। একটা টেন্টে জয় আর সুমন, আর অন্যটায় অঙ্কিতা, তিয়াশা আর দেবলীনা ঢুকে পড়ল। সবাই ঘুমিয়ে পড়লেও দেবলীনা আর জয়ের চোখে ঘুম নেই। হোয়াটসঅ্যাপে নিজেদের মধ্যে চ্যাট করতে করতে এই মুহূর্তটার জন্যই ওরা অপেক্ষা করছিল। নিঃশব্দে ওরা দুজন বেরিয়ে এলো টেন্ট থেকে। বনবিতানের আলো এদিকে হালকা হয়ে এসেছে, তার বদলে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক। মুগ্ধ দৃষ্টিতে ওরা তাকিয়েছিল সেদিকে। এই অদ্ভুত সুন্দর রহস্যময় পরিবেশ ওদের ভেতর একটা ঘোর সৃষ্টি করেছে। চমকে উঠে দুজনে তাকায় চারদিকে। কে ডাকছে সেটা বুঝে উঠতে পারে না। একটু দূরের গাছপালাগুলোর দিক থেকে যেন আসছে শব্দটা। জয় দেবলীনাকে বলে, তুই এখনই দাঁড়া তো, দেখে আসি ব্যাপারটা কি। যাবি? দেবলীনা বারণ করার আগেই শব্দের উৎস লক্ষ্য করে হাঁটা লাগিয়েছে জয়। একটু পরেই প্রচণ্ড ঝটাপটের শব্দ আর বেরিয়ে থেমে যাওয়া একটা আর্তনাদ ভেসে আসে সেদিক থেকে। জয়, 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 কোথায় তুই? অজানা আতঙ্ক ঘিরে ধরে দেবলীনাকে। জয়ের কোনো সাড়া না পেয়ে একই রাস্তায় পা বাড়ায় সেও। প্রচণ্ড তেষ্টায় ঘুমটা ভেঙে যায় তিয়াশার। উঠে বসে পাশে তাকাতেই অবাক হয়, দেবলীনার জায়গাটা ফাঁকা কেন? সঙ্গে সঙ্গেই কিছু একটা ভেবে ওর ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি খেলে যায়। জয় আর দেবলীনাকে অনেক দিন ধরেই সন্দেহ হচ্ছে তার। একবার বেরিয়েই দেখা যাক হাতে নাতে ধরা যায় কিনা। টেন্টের বাইরে বেরিয়ে আসে তিয়াশা। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক, কিন্তু জয় বা দেবলীনার কোনো চিহ্ন নেই তো। একটু একটু করে টেন্ট থেকে দূরে এগিয়ে যায় সে। অতর্কিতে অন্ধকার থেকে তীব্র বেগে প্রায় উড়ে এলো একটা বিরাট শরীর। চিৎকার করার সুযোগটুকুও পেল না তিয়াশা। টুটি চেপে ধরে তাকে টেনে নিয়ে গেল বিশাল আকার জন্তুটা। একটা ঝটাপটির মতো শব্দ শুনে ঘুম ভেঙে গেল সুমনের। ধর্মর করে উঠে বসল সে। শব্দটা আসছে মেয়েদের টেন্ট থেকে। জয়কে ডাকতে গিয়ে ফাঁকা বিছানার দিকে তাকিয়ে মনটা কু ডেকে উঠল তার। মোবাইলটা হাতে নিয়ে সে বেরিয়ে এলো টেন্ট থেকে। আর বেরিয়েই যা দেখলো তাতে ভয় চিৎকার করে উঠল সুমন। অঙ্কিতার দেহটা কয়েক টুকরো হয়ে পড়ে আছে তার সামনে, রক্তে ভাসছে চারপাশ। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর দৃশ্য হলো সুমনের চিৎকারে তার দিকে ফিরে তাকিয়েছে অঙ্কিতার হত্যাকারী। এটা কি? এই বিভৎস মৃত্যুদূতকে সে আগে কখনো দেখেনি। পালাতে ভুলে যায় সুমন। চোখের পলক ফেলার আগেই সেই বিরাট মৃত্যুদূত ঝাঁপ দেয় ওর উপর। হাত থেকে ছিটকে পড়ে যায় তার মোবাইল। ওদিকটা ভালো করে দেখো তো, এই যে একজন আবার সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। আবার সেই ছড়ানো ছেটানো ক্ষত বিক্ষত আধ খাওয়া মৃতদেহ।
এর আগেও বনবিতানের আশেপাশে এরকম অদ্ভুত মৃত্যু ঘটেছে। প্রথমবার এলাকারই এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দ্বিতীয়বারও এলাকারই মানুষ, আর মাস চারেক আগে তৃতীয়বার ঘটেছিল সবচেয়ে বীভৎস ঘটনা। জয়ন্ত তখন চাকরিতে যোগ দিয়েছে সদ্য। সেবারেও এবারের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল 5 পর্যটকের ক্ষত বিক্ষত মৃতদেহ, যেন হিংস্র কোনো পশু ছিঁড়ে খেয়েছে তাদের। অথচ এখানে কোনো হিংস্র পশুই নেই। এলাকার মানুষজন এই বনাঞ্চলের ভেতর দিয়ে যাতায়াত করে, তাই এই 3টে ঘটনার কোনো ব্যাখ্যাই খুঁজে পায়নি পুলিশ। তবে বনবিতানের জঙ্গল নাইটস বন্ধ করে দেওয়া হয়েছিল নিয়ম করে। শোনো শোনো, ভালো করে খোঁজো, ভালো করে খোঁজো, কিছু তো একটা থাকবেই। ওদিকটা খোঁজা হয়েছে। দিলীপবাবু গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। গতবারের মতো এবারেও রাতে তুমুল বৃষ্টি হয়েছে, ধুয়ে গিয়েছে অনেক প্রমাণ। তবে এবার জয়ন্তর জেদ চেপে গেছে। তন্ন তন্ন করে সে খুঁজছে চারপাশ। ফরেন্সিক টিম যা পারে করুক, কিন্তু কিছু একটা অসঙ্গতি, কিছু একটা ক্লু খুঁজে বেড়াচ্ছে সে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর এরকম মৃত্যু অস্থির করে তুলেছে তাকে। যেন কিচ্ছু চোখ না এড়িয়ে যায়। ঠিক আছে, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওদিকে বনবিতানের মালিক তখনও পিঠ বাঁচাতে ব্যস্ত। আমি কিচ্ছু জানি না স্যার, আমরা তো আপনাদের নোটিশ পেয়েই জঙ্গল নাইটস বন্ধ করে দিয়েছি, আর কখনো কাউকে ঢুকতে দিইনি। চুপ! নাকে কান্না একদম বন্ধ করুন। থানার অনুমতি না থাকা সত্ত্বেও আপনি বনবিতানে ট্যুরিস্ট অ্যালাউ করলেন কোন সাহসে? বিশ্বাস করুন স্যার, আমি এর বিন্দু মাত্র জানি না। হোটেলের রুমগুলোর সামনে সিসিটিভি নেই, তাই ওরা কখন বেরিয়েছে বুঝতেও পারিনি। রিসেপশনের সামনে দিয়ে গেলে কেউ না কেউ ঠিক দেখে ফেলতো। তার উপর রিসেপশনের সিসিটিভিও ছিল। ওরা নিশ্চয়ই পেছনের দরজা দিয়ে বেরিয়েছে, নিজেরা প্ল্যান করেছিল এসব। স্যার এইটা পেয়েছি, একবার দেখবেন। কিচ্ছু জানি না। ইশারায় কনস্টেবলকে ডেকে তার হাতে ভদ্রলোককে ছেড়ে দিয়ে জয়ন্তর দিকে এগোলেন দিলীপবাবু। হ্যাঁ বলো। এই যে স্যার, এইটা দেখুন। দিলীপবাবুর দিকে ফোনটা এগিয়ে দেয় জয়ন্ত। হোটেলের রেজিস্টারে থাকা নাম আর ছবি আগেই দেখা ছিল, তাই বুঝতে অসুবিধা হয় না এটা সুমন বলে ছেলেটার ফোন। কোনো প্যাটার্ন লক বা পাসওয়ার্ড না থাকায় ফোনের লকও খুলতে পেরেছে। ফোনের গ্যালারিতে থাকা শেষ ভিডিওটায় সময় দেখাচ্ছে গতকাল রাত প্রায় 2টো। ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে কোনোভাবে হাত লেগে ভিডিও হওয়া শুরু হয়ে গেছিল, তাই প্রচণ্ড কাঁপতে থাকা চারপাশের গাছপালা, টেন্টের কিছু অংশ, কিছু অদ্ভুত জান্তব আওয়াজ আর মানুষের গলার শব্দ ছাড়া আর কিছু নেই। তবে শেষ 2 সেকেন্ডে যেটা এক ঝলক চোখে পড়ল, তাতে অবাক হয়ে গেলেন দুজনেই। এটা কি প্রাণী জয়ন্ত? বুঝতে পারছি না স্যার, বিরাট আকৃতির কিছু একটা মনে হলো। এখানে তো কোনো বড় জন্তু নেই, তাহলে এই তুমি ভিডিওটা আরেকবার চালাও তো। কিন্তু বারবার দেখেও খুব বেশি কিছু বুঝতে পারলেন না তারা। ভিডিও শেষে যা দেখা যাচ্ছে তাকে বিশালাকার কোনো জন্তুই মনে হচ্ছে, কিন্তু মাত্র 2 সেকেন্ডে এই ঝাপসা ভিডিওতে আর কিছুই বোঝা যাচ্ছে না। এই মৃত্যুগুলোর পেছনে কোনো না কোনো হিংস্র পশু আছে বলেই তো মনে হয়। তাই যদি হবে তবে সেটা কি পশু? তাছাড়া এত বড় পশু অন্য সময় কোথায় লুকিয়ে থাকছে? বিস্তর গন্ডগোল আছে জয়ন্ত। চিন্তিত মুখে মাথা নাড়েন দিলীপবাবু। কিছুটা দূরে একটু জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে কানাইলাল। তার দিকে ইশারা করল জয়ন্ত। স্যার, আমি এই লোকটাকে আর একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। ভোরবেলায় রুটিন মাফিক সাফাই করতে এসে ওই প্রথম দেখেছে বডিগুলো। যা পারো তাই করো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে। না না না, প্রচণ্ড ঘোরেল লোকটা, প্রচণ্ড ঘোরেল। ও নিশ্চয়ই জানে আরও কিছু, কিন্তু কিছুতেই লোকটাকে ভাঙা যাচ্ছে না। নিজের কোয়ার্টারের ব্যালকনিতে অস্থিরভাবে পায়চারি করছে জয়ন্ত।
কানাইলালকে সে অনেকক্ষণ ধরে জেরা করেছে। ওর কথায় কিছু অসঙ্গতি পাচ্ছে, কিন্তু কি অসঙ্গতি সেটা ঠিক ধরে উঠতে পারছে না। অন্যমনস্ক হয়ে ঘরের মেঝেতেই দাবার বোর্ড সাজিয়ে বসে পড়ে জয়ন্ত। এরকম পরিস্থিতিতে পড়লেই সে একা একা দাবা খেলে। মাথাটা বেশ পরিষ্কার হয়ে যায়। জয়ন্ত যখন মন দিয়ে বোর্ডের দিকে তাকিয়ে, তখন ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে দুটো জলজলে চোখ। দু চোখে অভিমানের ছাপ স্পষ্ট। এতক্ষণ চুপচাপ সে জয়ন্তকে দেখছিল। এবার সে উঠে দাঁড়ায়। জয়ন্তর গায়ের ওপরে লাফিয়ে পড়ে তার ভীষণ আদরের প্রায় 38 কেজি ওজনের বাচ্চাটা। তাকে মাটিতে ফেলে বুকের ওপর উঠে বসে সারা মুখ চাটতে থাকে। বাবার ওপর অভিমান হয়েছে? বাবা খুব ব্যস্ত নাকি আজকাল? হ্যাঁ, মুহূর্তের মধ্যে সব দুশ্চিন্তা ভুলে যায় জয়ন্ত। তার একলা জীবনটাকে খুশিতে ভরিয়ে রেখেছে এই জার্মান শেফার্ডটাই। বয়স অনুযায়ী একটু বেশি স্বাস্থ্যবান ব্রুনো। নিজের সন্তানের মতো ওকে যত্ন করে জয়ন্ত। ব্রুনো এই মানুষটাকে ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে এদিকে দেখি দেখি, বলটা কে নিয়ে আসবে? বলটা কে নিয়ে আসবে? ব্রুনো, ব্রুনো। এতক্ষণ পরে আদর পেয়ে আনন্দে ছোটাছুটি করতে থাকে ব্রুনো। দুষ্টুমি করতে করতেই ব্রুনোর ধাক্কা লেগে জয়ন্তর টেবিলের ধারে রাখা পুরনো ফাইলগুলো পড়ে গেল হুড়মুড়িয়ে। হ্যাঁ ব্রুনো। টেবিল থেকে পুরনো ফাইলের এক গাদা কাগজপত্র মাটিতে ছড়িয়ে পড়েছে। একসময় বিভিন্ন নিউজ পেপারের বিশেষ বিশেষ খবর সংগ্রহের বাতিক ছিল তার। তাতেই 7-8টা ফাইল হয়ে গেছে। বাড়ি থেকে এখানে আসার সময় ফাইলগুলো সঙ্গে করে নিয়ে এসেছে সে। মাঝে মাঝেই খুলে পড়ে। কাগজের কাটিংগুলো তুলতে তুলতে একটা বিশেষ কাগজে চোখ আটকে যায় জয়ন্তর। বছর 4 আগের দ্য স্টেটসম্যানের খবর, এক ভারতীয় বৈজ্ঞানিককে নিয়ে। খবরের সঙ্গে যে ছবিটা আছে সেটা আকর্ষণ করেছে তাকে। ছবিটা দেখতে দেখতে আবার জয়ন্তর মনে হলো যেন ভীষণ স্পষ্ট কিছু তার চোখের সামনেই আছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। রাতের খাওয়া দাওয়ার পর ব্রুনো শুয়ে পড়েছে জয়ন্তর পাশে। ও বুঝেছে জয়ন্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত, তাই এখন আর ও জ্বালাতন করবে না। জয়ন্ত ল্যাপটপটা খুলে বসে। বছর 4 আগের খবরটার বিষয়ে সার্চ করতে থাকে। অনেক কিছুই আসে, কিন্তু প্রয়োজনীয় খবর কিছুই পায় না সে। হতাশ হয়ে বন্ধ করে দেওয়ার আগের মুহূর্তে একটা ছবি চোখে পড়ে তার। আরে এটা কি? উত্তেজনায় নড়ে চড়ে বসে জয়ন্ত। এই ছবিটাই তো সে দেখেছে নিউজ পেপারের কাটিংয়ে। ছবি থেকে সে পৌঁছে যায় আসল ওয়েবসাইটে। যত দেখতে থাকে তত অবাক হতে থাকে সে। উত্তেজনায় কান মাথা গরম হয়ে যায়। একটা অদ্ভুত রকমের শীত করতে থাকে। সকালের সেই রহস্যময় ভিডিওটা নিজের মোবাইলে পাঠিয়ে রেখেছিল জয়ন্ত। সেই ভিডিওটা এখন আবার চালায়। উফ, আর একটু যদি আর একটু স্পষ্ট হতো ভিডিওটা। জয়ন্তর মাথায় যা চলছে তা সত্যি হওয়া একরকম অবিশ্বাস্য, কিন্তু সে উপলব্ধি করতে পারছে যতই অসম্ভব হোক না কেন এটাই সত্যি। এটা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে এই কাজ কোনো মানুষের পক্ষে একা ঘটানো সম্ভব নয়। সাহায্যের জন্য অন্য কাউকে প্রয়োজন। কে হতে পারে? কে হতে পারে? কে কে কে? কানাইলাল নয় তো? ও তো লোকাল লোক, তাছাড়া ভীষণ ঘোরেলো। কিন্তু আমার ভাবনা যদি সত্যিও হয় তাহলেও এর পিছনের মোটিভটা কি? ঘড়ির সময় দেখাচ্ছে 4:10। ভোর হয়ে গেছে। ঘুমের জন্য আর মাত্র 3 ঘন্টা মতো সময় আছে।
ল্যাপটপ, মোবাইল আর কাগজপত্র একপাশে সরিয়ে রেখে ব্রুনোকে কোলের কাছে টেনে নিয়ে নিজের বালিশে মাথা দেয় জয়ন্ত। আমি যে কোয়ার্টারে ফিরে মালটা নিই সেটা সবাই জানে, কিন্তু তুমি মনে হচ্ছে গাঁজা টেনেছো জয়ন্ত। না হলে এইসব উদ্ভট গল্প এনে হাজির করো আমার সামনে। হ্যাঁ, কিন্তু স্যার আপনি দেখুন সবটা কিন্তু মিলে যাচ্ছে। আরে ধুর ধুর, নতুন জয়েন করেছো তো, এইসব উদ্ভট কল্পনা এখন আসবে আমি জানি। মানছি এই মার্ডারগুলো অদ্ভুত, আমিও এর কিছুই কুল কিনারা করে উঠতে পারিনি, কিন্তু তাই বলে তুমি যেসব বলছো, না না ওসব গল্প কথা, বুঝলে। কিন্তু স্যার তবুও কানাইলালকে অ্যাটলিস্ট ফলো করা যাক। আমার মনে হচ্ছে ও এর সঙ্গে জড়িত স্যার, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। বেশ, সে ব্যবস্থা না হয় করছি। তুমি যাও হে, ঘরে ফিরে একটু ঘুমাও দেখিনি, অযথা উত্তেজিত হয়ে আছো। গেট টপকে বনবিতানের ভেতরে ঢোকে জয়ন্ত। দিলীপবাবুর কাছ থেকে ব্যঙ্গ শোনার পরই সে মনে মনে ঠিক করে নিয়েছিল কানাইলালকে সে নিজেই অনুসরণ করবে যতটা সম্ভব। তাই নিজের সার্ভিস রিভলভার আর ব্রুনোকে নিয়ে সে চলে এসেছে এখানে। ব্রুনো প্রচণ্ড বুদ্ধিমান, শক্তিশালীও। জয়ন্ত খেয়াল করে দেখেছে কোথায় ডাকতে হবে আর কোথায় চুপ করে থাকতে হবে, এই জ্ঞানটা খুব ছোটবেলা থেকেই আছে ব্রুনোর। তাছাড়া জয়ন্ত নিজের মতো করে ওকে প্রতিদিন নানা রকমের ট্রেনিং দেয়, তাই এই অভিযানে ব্রুনো একেবারে উপযুক্ত সঙ্গী। বনবিতানে ঢুকে পরিত্যক্ত টেন্ট দুটোর থেকে বেশ খানিকটা দূরে লুকোলো ওরা। কতক্ষণ যে গাছের আড়ালে একভাবে বসেছিল খেয়াল নেই। হঠাৎ করে একটা হালকা শব্দে একই সঙ্গে ব্রুনো আর জয়ন্ত দুজনেই সজাগ হয়ে উঠল। গাছের আড়াল থেকে মুখ বাড়ালো জয়ন্ত। অস্পষ্ট একটা অবয়ব ভেতরে ঢুকে বনবিতানের গেটটা আবার বন্ধ করে দিল। লোকটা হেঁটে এদিকেই আসছে। সারা শরীর টান টান হয়ে উঠল জয়ন্তর। হাতের রিভলভারটা শক্ত করে ধরল সে। বনবিতানের হালকা আলোয় লোকটাকে দেখে চিনতে পেরেছে সে কানাইলাল। বেশ হন্তদন্ত হয়ে হাঁটছে কানাইলাল, মাঝে মধ্যেই পেছনে ফিরে তাকাচ্ছে। হাঁটা চলায় আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট, কিন্তু বারবার তার পিছনে ফিরে তাকানো এটাও বুঝিয়ে দিচ্ছে যে যেখানে সে যাচ্ছে বা যা করছে সেটা গোপন, নিষিদ্ধ কোনো কাজ। ওদের খুব কাছ দিয়েই বনবিতানের অন্য প্রান্ত অর্থাৎ পাশের মফস্বল অঞ্চলটার দিকে এগিয়ে গেল সে। একটু দূরত্ব বজায় রেখে ওর পিছু নিল জয়ন্ত আর ব্রুনো। জঙ্গল অঞ্চলটা পেরিয়ে অন্য দিকের এলাকায় যাওয়ার রাস্তা ধরল কানাইলাল। জয়ন্ত আরও সতর্ক হয়। এত উত্তেজনার মাঝেও সে অবাক হয়ে লক্ষ্য করে ব্রুনো কি অদ্ভুতভাবে তার সব ইশারা, সব শরীরী ভঙ্গি অত্যন্ত সহজে বুঝে যাচ্ছে। ব্রুনো যে ওকে এতটা চেনে জয়ন্ত সত্যি বুঝতে পারেনি। হাঁটতে হাঁটতে সোজা রাস্তা থেকে এবার বাঁদিকের একটা নিচু মতো গলির ভেতর ঢোকে কানাইলাল। অনেক দূরে দূরে আলো জ্বলছে, তার সঙ্গে হালকা কুয়াশা মিলে চারপাশটা একটু অস্বচ্ছ হয়ে উঠেছে। গলির শেষ প্রান্তে পৌঁছে একটা বাড়ির দরজায় টোকা দেয় কানাইলাল। চকিতে তাকিয়ে বাড়ির চারপাশটা একবার দেখে নেয় জয়ন্ত। অনেকটা জায়গা জুড়ে বেশ বড় একটা বাড়ি, চারপাশ বড় বড় গাছপালায় ভর্তি, কোনো বাড়ি ঘর নেই। গাছের আড়ালে দাঁড়িয়ে জয়ন্ত দেখে প্রায় নিঃশব্দে খুলে গেল বাড়ির দরজা। কানাইলাল ঢুকে যেতেই আবার বন্ধ হয়ে গেল সেটা। সামান্য অপেক্ষা করে বাড়ির একদম কাছে এগিয়ে যায় জয়ন্ত। ভেতর থেকে কয়েকজন লোকের গলা ভেসে আসছে, সেই সঙ্গে ভেসে আসছে একটা গোঙানির শব্দ। কেমন অদ্ভুত শব্দটা, সেটা আর যাই হোক কোনো মানুষের গোঙানি হতে পারে না। ব্রুনো বেশ চঞ্চল হয়ে উঠেছে এখন।
জয়ন্ত কান খাড়া করে কথাগুলো শোনার চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর ওর ষষ্ঠেন্দ্রিয় জানান দিল আর এখানে থাকা ঠিক হবে না। ব্রুনোকে ইশারা করে খুব সাবধানে আবার ফিরতি পথ ধরল জয়ন্ত। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জয়ন্ত? থানা থেকে যেখানে যাওয়া নিষিদ্ধ, তুমি সেখানে যাও কি করে? আমার পারমিশন নেওয়া তো দূর, আমাকে না জানিয়ে একা একা সিদ্ধান্ত কি করে নিলে তুমি? বনবিতান থেকে ফেরার পথেই ফোনে দিলীপ বাবুকে সবটা জানিয়েছিল জয়ন্ত। এই সময়টা দিলীপবাবু নেশার ঘরে থাকেন, কিন্তু আজ জয়ন্তর কথাগুলো শুনে নেশা তার ছুটে গিয়েছে। ফোনে একপ্রস্থ বাক্যবান হজম করতে করতেই ব্রুনোকে নিজের কোয়ার্টারে রেখে দিলীপবাবুর কোয়ার্টারে চলে এসেছে সে। দিলীপবাবুর সব সময়ের কাজের লোক রতন ঘুমিয়ে পড়েছিল আগেই। এই মাঝরাতে জয়ন্তকে দেখে বেশ অবাক হয়েছে সে। তার কৌতূহলী মুখকে উপেক্ষা করে কোনো কথা না বাড়িয়ে দিলীপবাবুর ঘরেই চলে এসেছিল জয়ন্ত। স্যার প্লিজ স্যার, এটা একটা কনফিডেন্সিয়াল ম্যাটার। এত জোরে কথা বললে রতনদা শুনতে পেয়ে যাবে। ছাড়ো, ও কানে তেমন শুনতেই পায় না। ও আবার নাকি শুনবে? ও শুনলেই বা কি হাতি ঘোড়া করবে শুনিয়া? না স্যার, সেটা নয়, আসলে ব্যাপারটা সিক্রেট তো। আপনি আমার পুরো কথাটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। জয়ন্ত বিশদে সবটা বলে তাকে। সব শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন দিলীপবাবু। তারপর বলেন, দেখো, এটা খুব ছোট্ট জায়গা। প্রথমেই ফোর্স নিয়ে বেরোলে চারিদিকে খবর চলে যাবে। আর যদি ওই লোকগুলোর সত্যি কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে তারাও সতর্ক হয়ে যাবে। তার আগে নিশ্চিত হতে হবে ওখানে কি হচ্ছে। প্রয়োজন হলে তখন না হয় ফোর্স আনা যাবে। হ্যাঁ স্যার, আমি সেটাই বলছি। আপনি, আমি আর ব্রুনো না মিলে। জয়ন্ত, তুমি আর আমি যাব ওখানে। তোমার কুকুরটাকে নিয়ে যেও না, ওটা তো আর ট্রেন ডগ নয়। কিন্তু স্যার, যা বললাম তার যেন এদিক ওদিক না হয়, বুঝেছো? শোনা ছেলে, তুমি শান্ত হয়ে বসো এখানে, ঠিক আছে? পরদিন রাতে ব্রুনোকে খাইয়ে অনেক আদর করে কোয়ার্টার থেকে বেরোলো জয়ন্ত। ব্রুনো আসার জন্য জেদ করছিল, কোনো রকমে সামলেছে সে। ব্যালকনি থেকে তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল ব্রুনো। জয়ন্ত জানে যতক্ষণ না সে ফিরবে, ব্রুনো ওখানেই দাঁড়িয়ে থাকবে তার অপেক্ষায়। গতকাল রাত্রের মতো একই পদ্ধতিতে তারা ঢুকলো বনবিতানের ভেতরে। এই বয়সেও খুব সহজেই গেট টপকালেন দিলীপবাবু। নির্দিষ্ট সময়ে বনবিতানের গেট খুলে ঢুকে এলো কানাইলাল। তারপর একই রাস্তা ধরে সেই বাড়িতে এসে পৌঁছলো। কানাইলাল ঢুকে যেতেই রিভলভারটা শক্ত করে ধরে বাড়ির দরজার কাছে এলো জয়ন্তরা। ভেতরের কথোপকথন শোনার চেষ্টা করলো মন দিয়ে। আর ঠিক সেই মুহূর্তেই দিলীপ বাবুর মাথায় সজোরে আঘাত করল কেউ। শব্দ শুনে জয়ন্ত পেছনে ঘুরতে গেল, কিন্তু তার আগেই তার মাথাতেও নেমে এলো আঘাত। জয়ন্তর যখন জ্ঞান ফিরল, শুধুমাত্র প্রচণ্ড মাথা যন্ত্রণার একটা ভোঁতা অনুভূতি ছাড়া আর কিছু বুঝতে পারল না সে। ধীরে ধীরে বুঝতে পারল ওর হাত দুটো পিছ মোড়া করে বাঁধা, পা দুটো বাঁধা রয়েছে। চোখ দুটো অনেক কষ্টে খুলে সামনে তাকাতে জনা চারেক লোককে দেখতে পেল সে। তাদের মধ্যে একজন তার অতি পরিচিত। প্রথমে অবাক হলেও এখন যেন ধীরে ধীরে সে কিছুটা বুঝতে পারছে। রতনদা, রতনদা, তুমিও তাহলে এদের সঙ্গে? কিন্তু কেন? রতন মাথা নিচু করে নেয়। জয়ন্ত দেখল বাঁ দিকে মেঝের উপর পড়ে আছেন দিলীপবাবু। তার এখনও জ্ঞান ফেরেনি। সামনের দিকে তাকিয়ে জয়ন্ত দেখে বাকি তিনজনের মধ্যে আরও একজনকে চেনে সে, কানাইলাল। তৃতীয় ব্যক্তিকে না চিনলেও বোঝা কঠিন নয় যে সে এখানকার স্থানীয় লোক। আর সব থেকে দূরে দাঁড়িয়ে থাকা লোকটা সম্ভবত এদের মাথা। অবশ্য তাকে ভালো করে দেখতে পাচ্ছে না জয়ন্ত।
ও কি আজীবন ঘুমাবে নাকি? আরে ওর চোখে মুখে জল দাও। চতুর্থ লোকটির নির্দেশে কানাইলাল দিলীপবাবুর চোখে মুখে জল ছেটায়। জ্ঞান ফেরার পর ধাতস্থ হতেই রতনকে দেখে অবাক হয়ে গেলেন তিনিও। রতনকে দেখে মনে হচ্ছে সে যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। আবারও চতুর্থ ব্যক্তির গলা শোনা গেল, রতনদা, লজ্জা পাচ্ছ কেন? এটা লজ্জা পাওয়ার সময় নয়। লোকটাকে দেখে আবার সেই অস্বস্তিটা হতে শুরু করে জয়ন্তর। আবার ওর মনে হতে থাকে কি যেন ওর চোখের সামনে আছে, অথচ সে বুঝতে পারছে না। আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন আপনাদের আমার বাড়িতে এইভাবে আপ্যায়ন করলাম, তাই তো? ধীরে ধীরে সবটা জানতে পারবেন। লোকটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল জয়ন্ত। হঠাৎ সে চিনতে পারে মানুষটাকে। এসকেজি? কি বললে তুমি? আবার বলো। আপনি এসকেজি? হ্যাঁ, আপনি তো। এই জয়ন্ত, কি বলছো এসব? চেনো নাকি তুমি এই লোকটাকে? আমি চিনি না ওকে স্যার, কিন্তু আমি পড়েছি ওর ব্যাপারে, ছবিও দেখেছি ওর। উনি একজন বিজ্ঞানী। আচ্ছা, আপনি কি আপনার আবিষ্কারে সফল হয়েছেন? আর আপনার আবিষ্কারই কি? আরে দাঁড়াও দাঁড়াও, আমার আবিষ্কারের কথা আমাকেই বলতে দাও। লোকটার বয়স প্রায় 40-45, দিলীপবাবুর থেকে প্রায় বছর 10-12 ছোট। মুখ ভর্তি দাড়ি, শক্ত সমর্থ মাঝারি গড়নের চেহারা। টেবিলের উপরে রাখা রেকর্ডারটা চালিয়ে দিলেন তিনি। ঘরের অন্যদিকে রাখা প্রজেক্টরের কল্যাণে দেওয়ালে ফুটে উঠল একটা বিরাট ছবি। ক্রোকোটটা? তুমি এটার ব্যাপারেও জানো দেখছি। বাহ, তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। তা কি জানো তুমি এর ব্যাপারে? জানতাম না কিছুই, তবে পরশু সারা রাত পড়েছি এর সম্বন্ধে। মানে ওই ইন্টারনেটে যতটুকু পেয়েছি আর কি। এটা একটা মিথিক্যাল প্রাণী। যদি খুব ভুল না করি তাহলে এর নাম ক্রোকোটটা। মাইথোলজি অনুযায়ী এদের চেহারায় নাকি কুকুর আর নেকড়ের মিশ্রণ দেখা যায়। এরা নাকি প্রচণ্ড শক্তিশালী, মানুষ আর কুকুরের শত্রু। এদের চোয়ালে নাকি এত জোর থাকে যে এরা এক কামড়ে মানুষের টুঁটি ছিঁড়ে নিতে পারে। ইতিহাস এবং লোককথায় বারবার এই ক্রোকোটটার নাম ঘুরে ফিরে এসেছে। আরে দারুণ দারুণ, তুমি তো অনেক খোঁজ খবর রাখো দেখছি। তবে কটা ছোট্ট তথ্য বাদ গেছে। যেমন ক্রোকোটা প্রয়োজনে নিজের শরীরের রং বদলাতে পারে এবং যে কোনো মানুষের স্বর নকল করতে পারে। মানুষের স্বর নকল করে অন্য মানুষের নাম ধরে ডাকতেও পারে। কিন্তু পারে মানেটা কি? এটা তো একটা কাল্পনিক চরিত্র, বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। আর তাছাড়া হঠাৎ এখন আমাদেরকে এভাবে আটকে রেখে এর ছবি বা দেখাচ্ছেন কেন আপনি? না না, কাল্পনিক নয়, বাস্তবে এর অস্তিত্ব আছে। তুমি যখন আমার নাম জানো তখন নিশ্চয়ই এও জানো যে কয়েক বছর আগে আমার নামে হেডলাইন তৈরি হয়েছিল। সেদিন আমায় পাগল বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল নরওয়ের ওই ইনস্টিটিউট থেকে। অথচ সেদিন আমি যা বলেছিলাম আজ আমি তা করে দেখিয়েছি। আমার বহুদিনের স্বপ্ন ছিল আমাদের আশেপাশে পাওয়া যায় এমন সাধারণ কোনো প্রাণীর মিউটেশন ঘটিয়ে তৈরি করব ক্রোকোটা। প্রথমে সবাই বেশ এক্সাইটেড ছিল, সাহায্যও পাচ্ছিলাম। কিন্তু অনেক দিন চেষ্টা করেও যখন সফল হতে পারলাম না, আস্তে আস্তে সবাই সরে গেল। তবু আমি আমার কাজ করে যাচ্ছিলাম একা। একটা বড় এক্সপেরিমেন্ট করলাম একবার, খুব আশা ছিল, কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছিলাম। তারপরও হাল ছাড়িনি। সবাই আমায় পাগল বলতে শুরু করলো। ইনস্টিটিউটের সদস্য পদও চলে গেল। আমি দেশে ফিরে এলাম। এই নির্জন জায়গায় বাড়ি কিনে সমস্ত পুঁজি নিয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম কাজে। আর আজ আমি বলতে পারি আমি সফল। আজ সারা বিশ্ব জানবে এই এসকেজি পাগল নয়, সে যা বলেছে তা করে দেখিয়েছে। এসকেজির কথা শেষ হলো। সারা ঘরে বিরাজ করছে নৈশব্দ। পরশু রাত্রে নিজের জমানো খবরের কাগজের কাটিং থেকে একটা বিশেষ খবরের কাটিং পেয়েছিল জয়ন্ত।
এসকেজিকে নিয়েই খবর ছিল। সেখানে ছিল প্রকটটার কাল্পনিক ছবিও। মৃত ছেলেটার ফোনের ভিডিওতে দেখা সেই অস্পষ্ট প্রাণীটার সঙ্গে বেশ মিল ছিল প্রকটটার। আর সে কারণে ইন্টারনেট সার্চ করে প্রকটটার সম্পর্কে পড়াশোনা করেছিল জয়ন্ত। তার মানে এখানে এই নিষ্পাপ নিরীহ মানুষদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে আপনি খুন করেছেন? হ্যাঁ, এখানে ঘটে যাওয়া সব কটা খুন ঘটিয়েছে আমার ক্রোকোটা, আমারই নির্দেশে। খারাপ আমারও লেগেছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না। কিন্তু এতগুলো নিরীহ মানুষকে কেন মারলেন আপনি? ওদের না মেরেই তো আপনি আপনার আবিষ্কারকে পৃথিবীর সামনে আনতে পারতেন। এসকেজি হঠাৎ ঘুরে দাঁড়ালেন দিলীপবাবুর দিকে। তার চোখের ভাষা হঠাৎ বদলে গেছে। রাগ, ঘৃণা, দুঃখ সব একাকার হয়ে গেছে সেই চোখে। নিরীহ তো কত মানুষই হয় দিলীপ বাবু, সবাই কি পার পায়? পার পায় অপমানের হাত থেকে, মৃত্যুর হাত থেকে। মনে পড়ে সেই দুপুর, চিলেকোঠার ঘর? কি বলছো? মনে পড়ে নাকি ভুলে গেছো সব? কে তুমি? চিনতে পারছো না আমায়? চিনতে পারছো না, তাই না? চিনবে কি করে? যে ক্ষতি করে সে খুব তাড়াতাড়ি ভুলে যায়, যার ক্ষতি হয় সে সারা জীবন মনে রাখে। সুদিন আমার নাম। কি? সুদিন কুমার গড়াই। এবার চিনতে পারছো দিলীপ বাবু? সেদিনের সেই সুদিন তোমাদের বাড়ির এক কোণে পড়ে থেকে আধ পেটা খেয়ে, মার খেয়ে গায়ে কালশিটে দাগ নিয়ে পড়ে থাকা সুদিন আজ এখানে এলো কিভাবে? মনে পড়ে বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে আমরা দুই যমজ ভাই বোন যখন তোমাদের বাড়িতে কাজের লোক হিসেবে গিয়েছিলাম। আমাদের মাত্র 10-11 বছর বয়স। মা যখন আমাদের নিয়ে গিয়েছিল তোমাদের বাড়ি, কি বলেছিল যেন তোমার বাবা? বলেছিল থাকবে আমার ছেলে মেয়ের মতো, টুকটাক কাজ করবে, পড়াশোনা করবে। পড়াশোনা তো অনেক দূরের ব্যাপার। কিছু ভুল হলে তোমার মা বাবা গরু পেটাতো আমাদের। তবু আমরা থেকে গিয়েছিলাম ওখানে, দুবেলা দুটো খাওয়ার লোভে। মা মরে যাওয়ার পর তোমাদের অত্যাচার আরো বেড়ে গেল। সেই দিনটা আমি কোনো দিন ভুলবো না। তোমাদের স্টোর রুমে থাকতাম আমরা দুই ভাই বোন। আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বোন কাঁদতে কাঁদতে এসে ধাক্কা দিয়ে তুলেছিল আমায়। আমার প্রশ্নের উত্তরে কোনো রকমে বলতে পেরেছিল তুমি নাকি ওকে চিলেকোঠার ঘরে ডেকেছিলে জল দেওয়ার জন্য। তারপর আর কথা বলতে পারছিল না বোন। আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল আর ঠক ঠক করে কাঁপছিল। আমি সবটা বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু একটা যে বড় ক্ষতি হয়ে গেছে সেটা বুঝতে পারছিলাম। বেচারি জ্বর এসেছিল, কাঁপছিল। সন্ধেবেলা ওর জন্যই ওষুধ আনতে দোকানে গিয়েছিলাম, তো তোমরা কেউ বাড়ি ছিলে না। ওষুধ নিয়ে ফিরে যখন স্টোর রুমে ঢুকলাম, দেখলাম আমার বোনটা গলায় দড়ি দিয়ে ঝুলছে। চেষ্টা করলাম ওকে নামানোর, পারলাম না। তারপর খুব ভয় পেলাম, অদ্ভুত ভয়। বোনের বডিটা ওইভাবেই ফেলে রেখে বেরিয়ে পড়েছিলাম তোমাদের বাড়ি থেকে। পাগলের মতো ছুটছিলাম রাস্তা দিয়ে। সেই সময় ধাক্কা লাগে একজনের সঙ্গে। মানুষ নন, তিনি ছিলেন দেবদূত, এক চার্চের ফাদার ছিলেন তিনি। অনেক পরে ওকে সব বলেছিলাম। উনি সব কিছু থেকে আগলে আমায় মানুষ করেছিলেন, পড়িয়েছিলেন, বিদেশে পড়তে পাঠিয়েছিলেন। অসাধারণ ছিল রেজাল্ট। স্কলারশিপে অনেক টাকা পেয়েছিলাম। বিদেশে থাকাকালীনই ফাদার মারা গিয়েছিলেন। এরপর বিদেশেও পেলাম অপমান। আর এখানে আসার পর জানতে পারলাম যে এখানের থানার অফিসার ইনচার্জ হয়ে এসেছেন দিলীপ দত্ত। নামটা শুনেই আমার অতীত আমাকে আবার তাড়া করা শুরু করলো। একদিন থানায় গিয়ে দেখেও এসেছিলাম। তুমি আমায় চিনতে পারোনি দিলীপ বাবু, কিন্তু আমার বোনের খুনিকে চিনতে আমার একটুও ভুল হয়নি। সেদিনই প্ল্যান করেছিলাম এক ঢিলে দুই পাখি মারব। কানাইলাল, রতনদা সবাই এলো আমার দলে। রতনদাকে বধির সাজিয়ে পাঠালাম তোমার কোয়ার্টারে কাজ করতে, যাতে তোমার সব খবর আমি পাই।
আমার সৃষ্টিকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাই তাকে দিয়েই শুরু করলাম হত্যা লীলা। আমি জানতাম এই হত্যা লীলা শুরু হলে তদন্তের জন্য তুমি আসবেই, আর আমার পাতা ফাঁদে পা দিতেই হবে তোমাকে। না না দ্য গ্রেট সুধীর, দিলীপ সুধীর, দত্ত এখন এরকম আমার করিস না, হাতের এরকম মুঠোয়। করিস না ভাই। সুধীর, আমার তৈরি সুধীর, আমার ক্রোকোটাই শেষ কথাটা শোন, করবে সুধীর। তোমাকে। আমি তোর কাছে ক্ষমা চাইছি। সুধীর, সুধীর, এই এরকম ক্যামেরায় করিস না, সব এরকম করিস না ভাই। রেকর্ড হচ্ছে। সুধীর, সুধীর, আমার আর একটু কথাটা পরেই শোন, এটা সুধীর। ছড়িয়ে পড়বে সারা না, না, বিশ্বে। সুধীর, কানাইলাল, এরকম করিস নিয়ে না। এসো। সুধীর, এসকেজির কথা শেষ হতেই ঘর থেকে বেরিয়ে গেল কানাইলাল। একটু পরে গলায় মোটা চেন বাঁধা একটা কুকুরকে নিয়ে এলো সঙ্গে করে। জয়ন্ত যতদূর চেনে এই কুকুরটা আফ্রিকান ওয়াইল্ড ডগ, ভয়ঙ্কর রকমের শিকারী কুকুর, দেখতে একদম হায়নার মতো। কিন্তু তাকে এক ঝলক দেখেই সারমেয় প্রেমী জয়ন্ত বুঝতে পারল কুকুরটা সুস্থ নয়। ওর শরীরে ভীষণ রকমের সমস্যা হচ্ছে। ওর মুখ থেকে হালকা একটা গোঙানির মতো শব্দ আসছে। এই তো আমার ক্রোকোটা, আমার সৃষ্টি। এসো এসো, তোমার শিকার এসে গেছে, এসো। সুদিন গড়াই কুকুরটার কাছে যেতেই সে দাঁত খিঁচিয়ে গড় গড় করে শব্দ করতে লাগলো। কানাইলাল ওর কলারের চেনটা আরও শক্ত করে চেপে ধরে ওকে টেবিলের উপর তুলল। তারপর অভ্যস্ত হাতে বেঁধে ফেললো তার চার পা। আরে কি করছো? ওকে এমন করে বাঁধছো একটা কেন? অনেক আরে বড় ওর তো কষ্ট বেল্টের হচ্ছে। মতো জিনিস ওকে এমন করে পুড়িয়ে কষ্ট দিল। কেন দিচ্ছেন? আরে আপনারা কি মানুষ? ততক্ষণে ঘরের কোণের ফ্রিজ থেকে কি একটা তরল নিয়ে এসেছে রতন। ওটা কি কিসের লিকুইড? সুদিন গড়াই রতনদা, একটা আরে কি সিরিঞ্জে করছেন কি আপনারা? নিলেন তরলটা। রতনদা, তারপর রতনদা, ছুঁচ ফুটিয়ে আরে ওর তো কষ্ট সবটুকু হচ্ছে। তরল ওকে ঢেলে এমন দিলেন করে কষ্ট কেন কুকুরটার দিচ্ছেন? শরীরে। একটা করুণ চিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ হয়ে গেল। জয়ন্ত জানে একটা কুকুর ঠিক কতটা যন্ত্রণা পেলে এমন করে ডাকে। ব্রুনোর কথা মনে পড়ে গেল তার। বেচারা নিশ্চয়ই এখনো দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। কে জানে আর কোনো দিন তার সঙ্গে দেখা হবে কিনা। কুকুরটার অসহ্য চিৎকারে আবার তার দিকে তাকালো জয়ন্ত। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। চোখের সামনে ধীরে ধীরে বদলে যাচ্ছে কুকুরটার চেহারা। পেশি বহুল হয়ে উঠছে তার সারা শরীর। সম্পূর্ণ প্রাণীটাই আকারে বড় হতে শুরু করেছে। গলায় পরানো সেই বড় বেল্টটা এখন ঠিক মাপে বসে গেছে। হাঁ মুখটা দুদিকের দুই কান পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে। করুণ শব্দটা মিলিয়ে গিয়ে শোনা গেল একটা রক্ত জল করা শব্দ, আর সঙ্গে সঙ্গে হাতের একটা যন্ত্রে চাপ দিলেন সুদিন গড়াই। প্রাণীটার গলায় থাকা বেল্টে চিরিক করে একটা শব্দ হয়, আর সঙ্গে সঙ্গে অত বড় ভয়ঙ্কর জীবটা গুটিয়ে যায় ভয়। জয়ন্ত বোঝে ওকে ইলেকট্রিক শক দিয়েছেন সুদিন। হাতের ইশারায় জীবটাকে কিছু বুঝালেন তিনি। আর তারপরের ঘটনায় অবাক হওয়ার শেষ সীমায় পৌঁছে গেল জয়ন্ত। জীবটার গলা দিয়ে বেরিয়ে এলো একটা ফেঁস ফেঁসে শব্দ। আমাকে ছেড়ে দে সুদিন, আমি খুব ভুল করেছি। না না, আমি মস্ত বড় অন্যায় করেছি তোর বোনের সঙ্গে। ক্ষমা করে দে আমাকে, ক্ষমা করে দে ভাই, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব, ছেড়ে দিলাম, যাও। না, সুদিন, ঘর কাঁপিয়ে হাসতে হাসতেই জীবটাকে ইশারা করেছেন সুদিন। এক পা করে জীবটা এগিয়ে যায় দিলীপ বাবুর দিকে। তারপর আচমকাই একটা লাফ দেয় সে। শেষ চিৎকারটুকু করার সুযোগ পান না দিলীপ বাবু। এক টানে তার গলার নলি ছিঁড়ে নিয়েছে ক্রোকটটা। মুখ ফিরিয়ে নিল জয়ন্ত। উত্তেজনায় ওর সারা শরীর কাঁপছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার সেই করুণ ডাক শুনে ফিরে তাকায় জয়ন্ত। কি প্রাণীটা যেন আবার যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে।
আকৃতিতেও ছোট হয়ে আসছে ধীরে ধীরে। বাবু ছেড়ে দেন, বাবু ওর শরীর আর নিতে পারতেছে না বাবু, অবলা জানোয়ার, ছেড়ে দেন ওরে। আপনার ওই ইঞ্জেকশনও আর কাজ করিতেছে না বাবু। আগে কতক্ষণ ওর প্রভাব থাকতো, এখন তো আর থাকেই না। ছাড়বো না ওকে আমি, আমার কাজ ওকে করতেই হবে। কথা শেষ করেই ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রটায় চাপ দিলেন সুদিন। কি করছেন কি আপনি? আপনার তো শোধ নেওয়া নিজের হয়ে বাঁধনের গিয়েছে। ভেতর ছটফট করে ওঠে জয়ন্ত। দেন দেন ওটা মানে। রতন ততক্ষণে যন্ত্রটা কেড়ে নিয়েছে সুদিনের হাত থেকে। ধুঁকতে থাকা প্রাণীটাকে জড়িয়ে ধরে আছে কানাইলাল। তাকে ছেড়ে সুদিন এবার পকেট থেকে রিভলভার বের করে জয়ন্তর দিকে তাক করে। এই দাদা তো আপনার কোনো ক্ষতি করেনি বাবু, ওরে ছেড়ে দেন। সব জেনে যাওয়ার পর একে ছেড়ে দিলে এই সবার আগে শেষ করবে আমাকে। সরি, আমার আর কিচ্ছু করার নেই। আপনাকে মারার ইচ্ছা না থাকলেও মারতে হচ্ছে। চোখ বন্ধ করে নিল জয়ন্ত, আর সঙ্গে সঙ্গে শোনা গেল একটা অতি পরিচিত গলা। মুহূর্তে গ্রিলবিহীন খোলা জানলা দিয়ে তীর বেগে সুদিনের হাত লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল একটা হলদে কালো বিরাট দেহ। ব্রুনো! একসঙ্গে দুটো ঘটনা ঘটল। রিভলভারটা ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে জয়ন্তর হাত ঘেঁষে বেরিয়ে গেল। আর সবাইকে অবাক করে ঘরের কোণে এতক্ষণ চুপ করে পড়ে থাকা আফ্রিকান শিকারী কুকুর লাফ দিল সুদিনের উপর। বাবু সামলে। প্রকোপটার মতো না হলেও এই জ্বালের জোর মানুষের টুটি ছেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এতদিন ধরে ওকে কষ্ট দিয়ে যাওয়া মানুষটাকে অরক্ষিত অবস্থায় পেয়ে তার প্রতিশোধ পূরণ করে কুকুরটা। ব্রুনো ছুটে এসেছে জয়ন্তর কাছে। চোখ ভর্তি জল নিয়ে ব্রুনোর দিকে তাকায় জয়ন্ত। শোরগোলের মধ্যেই রতন এগিয়ে এসে জয়ন্তর বাঁধন খুলে দেয়। দাঁতে দাঁত চেপে উঠে সবার আগে রেকর্ডিং করতে থাকা ক্যামেরাটা হস্তগত করে জয়ন্ত। তারপর মোবাইলটা বের করে থানায় ফোন করে। হ্যালো হ্যালো মল্লিক বাবু, জয়ন্ত স্পিকিং। আপনি তাড়াতাড়ি ফোর্স নিয়ে বনবিতানের দিকে চলে আসুন। ব্রুনোকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে জয়ন্ত। খোলা আকাশের নিচে এসে জড়িয়ে ধরে ব্রুনোকে। কি করে এলি এখানে তুই? হ্যাঁ, আমার সোনা ছেলে, কি করে এলি এখানে? জানলি কেমন করে যে আমি এখানেই আছি? আমি বোকা, আমার ব্রুনো তো সব জানে, তাই না? গুড, প্রাণ ভরে আদর করতে থাকে। লাভ ইউ সোনা। মহানন্দে ব্রুনো জয়ন্তর গাল চাটতে থাকে। অন্যায়, অত্যাচার আর প্রতিশোধকে পেরিয়ে জিতে যায় ভালোবাসা। শেষ হলো আজকের গল্প অংশুলা ব্যানার্জির কাহিনী ক্রোকোটটা। আজ গল্প পাঠে ছিলাম আমি, দেবস্মিতা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে প্রীতম, বুবাই, অর্ক, স্বপ্না, সাগ্নিক, দেবস্মিতা দাস, জয়দীপ এবং দেবস্মিতা। গল্পের কভার ডিজাইন করেছে সুচিস্মিতা। সাউন্ড ডিজাইন করেছি সুচিস্মিতা এবং আমি, দেবস্মিতা। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আমাদের। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের সঙ্গে। আর পরের গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মরীচিকা। গল্পের আসরে সবাইকে নিমন্ত্রণ।